সুদীপা, সুদীপা, সুদীপা চোখ খোলো। সুদীপা, কষ্ট হচ্ছে? কি হলো? কি হলো সুদীপা? এদিকে আমার দিকে তাকাও। সুদীপা আমার দিকে তাকাও। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না, তাকাও আমার দিকে তাকাও। কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? বলো বলো আমায়, বলো বলো কি হয়েছে? নমস্কার, আমি চৈতালি। আসুন অল্প সময়ের জন্য বাসা বাঁধি আমাদের এই পরিবারে, যেখানে আছে কিছু খুনসুটি, অল্প ভাষা অভিমানের, আরও আছে পাগলামি, একটু আশা বিষাদের, কিছু গল্প হৃদয়ের, কিছু কথা অনুভূতির। 5 মিশেলে ভরে উঠুক আমাদের এই প্রেম কুটির। সুদীপা, তুমি এটা মনে করো না যে আমি কিচ্ছু জানি না। হয়তো অফিসে যাই, কিন্তু খোঁজ খবর আমি সবই পাই। আচ্ছা, তাই নাকি? এই সম্পর্কটা তা কী খবর পাও অনির্বাণ? আমাকেও একটু বলো, একটু আমিও শুনি। কি খবর পাই, তুমি আবার এসে জিজ্ঞাসা করছো? তুমি জানো না তুমি কি করছো? আমি তো জানি না আমি কি করছি, আর আমার মনে হয় না যে আমি এমন কোনো কাজ করছি যেটার জন্য আমাকে লজ্জা পেতে আরে হবে। থামো থামো, তুমি সব জানো, সব জেনে তুমি শুধু একা থাকছো। এই সম্পর্কটা রোজ রোজ আমার এই অশান্তি ভালো লাগছে না অনির্বাণ। তুমি কি চাও বলো তো? আমার কি ভাল লাগছে? তোমার কি মনে হয় আমি এই সম্পর্কটা খুশি আছি? হ্যাঁ হ্যাঁ, সেটাই। তুমি নিজের মেয়ের কথা একবার ভাববে না? ও পাশে হয়ে ঘুমোচ্ছে, তুমি কি কিছুই আরে বোঝো না? থামো থামো, আমাদের মেয়ে, আদৌ সে আমাদের মেয়ে নাকি তারই কোনো সিওরিটি নেই। কি? তুমি কি বললে? তুমি বলতে পারলে এই কথাটা? যা বলেছি বেশ করেছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। থাকো তো তোমার মতো। আমি আর একটা মিনিটও এখানে থাকতে চাই না। থাকো তুমি তোমার মতো। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাও তো, তুমি যাও তো। কে থাকতে চায় তোমার সাথে? যাও যাও, আমি ওই বেরোতে চাই এই সম্পর্ক থেকে। যাও যাও যাও। কলকাতার বুকে আজ যেন জাঁকিয়ে শীত পড়েছে। জানালার গ্রিলের ফাঁক গলে যে হাওয়াটা ড্রয়িং রুমে ঢুকছে, তার স্পর্শে একটা হাড় হিম করা ব্যাপার আছে। অনির্বাণ সোফায় হেলান দিয়ে বসে কাঁচের গ্লাসটার দিকে তাকিয়েছিল। অ্যাম্বার রঙের তরলটার মধ্যে বরফের টুকরোগুলো ভাসছে, ঠিক যেমন তার নিজের সাজানো সংসারটা গত 6 মাস ধরে সন্দেহের অতল সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। সামনের সেন্টার টেবিলে রাখা ওল্ড মঙ্কের বোতলটা প্রায় অর্ধেক খালি। অনির্বাণের দৃষ্টি ঝাপসা, তবে সেটা মদের নেশায় নয়, বরং বহুদিনের জমে থাকা বিতৃষ্ণা আর ঘৃণায়। ঘড়ির কাঁটা রাত 11টা ছুঁই ছুঁই। বাড়ির ভেতরটা নির্ঝুম। শুধু পাশের ঘর থেকে 7 বছরের তিতিরের হালকা কাশির শব্দ ভেসে আসছে মাঝে মাঝে। তিতির তাদের একমাত্র সন্তান। এই মেয়েটাই হয়তো এতদিন অনির্বাণকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আটকে রেখেছিল, কিন্তু আজ আর কোনো বাধাই তাকে রুখতে পারবে না। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। রান্নাঘর থেকে বাসন কোসনের আওয়াজ আসছে। সুদীপা রান্নার পাট চোকাচ্ছে। আওয়াজটা কানে আসতেই অনির্বাণের চোয়াল শক্ত হয়ে উঠল। 7 বছরের বিবাহিত জীবন, প্রেম করেই বিয়ে হয়েছিল, কিন্তু সেই প্রেম যে এত বড় একটা প্রবঞ্চনা হয়ে দাঁড়াবে তা অনির্বাণ স্বপ্নেও ভাবেনি। গত কয়েক মাস ধরে সুদীপার হাবভাব, ওই ফোনে লুকিয়ে কথা বলা, অকারণে দেরি করে বাড়ি ফেরা, সবই অনির্বাণের নখদর্পণে। পুরুষটির নাম কৌশিক, অনির্বাণেরই পরিচিত। ভাবতেই ঘেন্নায় গা গুলিয়ে ওঠে তার। নিজের স্ত্রী, যাকে সে নিজের থেকেও বেশি বিশ্বাস করত,
সে কিনা দিনের পর দিন এমন নির্লজ্জের মতন অভিনয় করে গেল। আজ অফিস থেকে ফেরার পথে সে ফার্মাসি থেকে জিনিসটা সংগ্রহ করে এনেছে। ডিজিক্সিন, খুব সাধারণ হার্টের ওষুধ, কিন্তু মাত্রাতিরিক্ত হলে সেটাই নীরব ঘাতক। শরীরে পটাশিয়ামের মাত্রা গুলিয়ে দিয়ে হৃৎপিণ্ডটাকে স্তব্ধ করে দেবে। কোনো ময়না তদন্তেও চট করে ধরা পড়বে না, কারণ সুদীপার পরিবারের হার্টের অসুখের ইতিহাস আছে। সবাই ভাববে কার্ডিয়াক অ্যারেস্ট, নিখুঁত পরিকল্পনা। হালকা পায়ের শব্দে অনির্বাণের চিন্তায় ছেদ পড়ল। সুদীপা ঘরে ঢুকছে, পরনে একটা হালকা রঙের উলের শাল। মুখটা বড্ড ক্লান্ত দেখাচ্ছে তার, চোখের নিচে কালির ছোপ। গত কয়েকদিন ধরে অনির্বাণের সাথে তার বাক্যালাপ প্রায় বন্ধ। রোজ রাতে এক প্রস্ত চিৎকার, চেঁচামেচি, আর তারপর অসহ্য নীরবতা। কিন্তু আজ অনির্বাণ শান্ত, ঝড়ের আগের প্রকৃতির মতন শান্ত। সুদীপা সোফার অন্য প্রান্তে বসল। অনির্বাণের দিকে না তাকিয়েই নিচু গলায় বলল, তিতির ঘুমিয়ে পড়েছে, তুমি খাবে না? অনির্বাণ গ্লাসটা হাতে তুলে নিল। বরফ গলে জল হয়ে এসেছে। সে ধীর স্বরে উত্তর দিল, খিদে নেই। আজ আর চেঁচামেচি করতে ইচ্ছা করছে না সুদীপা, বড্ড ক্লান্ত লাগছে। সুদীপা একটু অবাক হয়েই তাকালো। অনির্বাণের গলায় নরম সুর সে অনেক দিন শোনেনি। গত 1 মাস ধরে তো এই মানুষটা এই যেন রাক্ষস হয়ে উঠেছিল। সুদীপার চোখে কি জল, না মায়া? অনির্বাণ সব দেখতে চায় না, ও সবই ছলনা। সে জানে এই নারী কাল সকালেও ওই কৌশিকের সাথে দেখা করার পরিকল্পনা করছে। তার মোবাইলের স্ক্রিনশটগুলো অনির্বাণের চোখের সামনে ভেসে আসছে। একটু বসবে? অনির্বাণ বোতলটার দিকে ইঙ্গিত করল। বাইরে যা ঠান্ডা, একটু ওল্ড মং খেলে শরীরটা গরম হতো। আজ আর ঝগড়া করবো না, কথা দিচ্ছি। সুদীপা দ্বিধান্বিত চোখে তাকালো। আগে মাঝে মাঝে শীতের রাতে দুজনে মিলে এক আধ পেগ খেত, পুরনো দিনের গান শুনত। সে দিনগুলো কি হারিয়ে গেছে, নাকি অনির্বাণ আজ মিটমাট করতে চাইছে? সুদীপার মনের ভেতর একটা ক্ষীণ আশার আলো জ্বলে উঠল। সে জানে না এই আলোটা আসলে নেভার আগের দপ করে জ্বলে ওঠা শিখা। অল্প করে দাও, কাল সকালে উঠতে হবে। তার গলার স্বরে ক্লান্তি মিশে থাকলেও একটা স্বস্তির আভাস ছিল। অনির্বাণ উঠে দাঁড়ালো। তার হাতটা কি কাঁপছে? না, সে নিজেকে সামলে নিল। কিচেন ক্যাবিনেট থেকে আর একটা গ্লাস বের করার আছিলায় সে আড়াল করল নিজেকে। পকেট থেকে ছোট্ট শিশিটা বের করল, তরল বিষ। ওল্ড মঙ্কের গাঢ় রঙের সাথে মিশে গেলে বোঝার সাধ্য নেই কারোর। গ্লাসে রাম ঢালল, তার সাথে মিশিয়ে দিল মুক্তি। হ্যাঁ, মুক্তিই তো। এই ছলনার হাত থেকে মুক্তি, এই রোজগার তিলে তিলে মরে যাওয়া থেকে মুক্তি। গ্লাস দুটো হাতে নিয়ে সে ফিরে এলো ড্রয়িং রুমে। সুদীপার দিকে গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলল, চিয়ার্স। যা গেছে তা গেছে। এসো সুদীপা, আজ রাতটা অন্তত শান্তিতে কাটাই। সুদীপা গ্লাসটা নিল, অনির্বাণের চোখের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল। সেই হাসিতে কোনো ছলনা ছিল কি? অনির্বাণ খুঁজে পেল না, শুধু দেখতে পেল গ্লাসটা তার ঠোঁটের কাছে উঠে যাচ্ছে।
রাত তখন 11:15। বারান্দায় স্লাইডিং ডোরটা একটু খোলা, সেখান দিয়ে কনকনে ঠান্ডা হাওয়া ঢুকছে ভেতরে। অনির্বাণ হাতে ধরা মোবাইলটার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। স্ক্রিনটা অন্ধকার। এতক্ষণ কিছুক্ষণ আগেই হোয়াটসঅ্যাপে আসা ছবিটায় তার চোখের রেটিনা যেন জ্বলে পুড়ে যাচ্ছে। হঠাৎ ফোনের ভাইব্রেশনে চমকে উঠল সে। স্ক্রিনে নাম ভেসে উঠল রজত। অনির্বাণ ফোনটা রিসিভ করে কানে ধরল, কিন্তু হ্যালো বলল না। ওপাশ থেকে রজতের গলা ভেসে এলো, কিরে, দেখলি ছবিটা? দেখলাম। আমি তোকে আগেই বলেছিলাম মনি, তুই বিশ্বাস করিস নি। আজ নিজের চোখে দেখলি তো? পার্ক স্ট্রিটের ওই ক্যাফেতে আমি নিজের চোখে দেখলাম কৌশিক আর তোর বউ হাত ধরাধরি করে বসেছিল। এরপরও কি বলবি? ওরা জাস্ট ফ্রেন্ড। না, আর কিচ্ছু বলার নেই, সব ক্লিয়ার। এখন কি করবি? সরাসরি ফেস করবি নাকি? ফেস করে লাভ নেই রজত। গত 6 মাস ধরে তো কম ফেস করলাম না। রোজ সেই মিথ্যে অজুহাত, এক নাটক। আমি ক্লান্ত, আর ভাল লাগছে না রে। তাহলে ছেড়ে দিবি? ডিভোর্স ফাইল করবি? অনির্বাণ শুকনো হাসল। হাসিটা শব্দ করে বেরোলো না, শুধু বুকের ভেতরটা মুচড়ে উঠল। ডিভোর্স অত সহজে মুক্তি দেব না। আমাকে তিলে তিলে মারছে, আমিও। কথাটা শেষ না করেই থেমে গেল অনির্বাণ। কি বলছিস উল্টোপাল্টা? মাথা ঠান্ডা কর। বেশি ড্রিঙ্কস করেছিস নাকি? না, এখনো শুরুই করিনি, তবে করব। আজ ওল্ড মঙ্ক এনেছি, স্পেশাল রাত আজ। অনির্বাণের গলায় একটা অদ্ভুত শীতলতা। দেখনি, ভুলভাল কিছু করিস না কিন্তু। কাল সকালে কথা বলবো, রাখছি। ফোনটা কেটে অনির্বাণ টিপয়ের ওপর রাখল। বোতলটা এখনো খোলা হয়নি। শিলটা খোলার আগেই বেডরুমের দরজা খোলার শব্দ হলো। অনির্বাণ সেদিকে তাকালো না। সে জানে এখন সুদীপা আসবে না। এটা তিতিরের পায়ের আওয়াজ। ছোট্ট তিতির চোখ রগড়াতে রগড়াতে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। পরনে গোলাপি ফ্ল্যানেলের পাজামা। বাবা, অনির্বাণ বোতলটা চট করে সোফার কুশনের আড়ালে সরিয়ে নিল। গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে বলল, কি হলো মামনি, ঘুমোনি? ঘুম আসছে না বাবা। মা এখনো রান্নাঘরে খটখট করছে। তুমি এখানে একা বসে কি করছো? আমি আমি তো একটু অফিসে কাজ করছিলাম সোনা। তুমি জল খাবে? গলাটা শুকিয়ে যাচ্ছে। এই নাও। এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো দেখি, কাল স্কুল আছে না? বাবা, মা আজ কাঁদছিল কেন? কখন? বিকেলে, যখন তুমি ছিলে না, ফোনে কার সাথে কথা বলছিল আর কাঁদছিল। আমি জিজ্ঞাসা করলাম, বললো চোখে পেঁয়াজ গেছে। মা কি মিথ্যে কথা বললো বাবা? অনির্বাণের চোয়াল শক্ত হয়ে উঠল। কৌশিকের সাথে ঝগড়া হয়েছে নিশ্চয়ই, নাকি অনুশোচনা? না, ও সব নাটক। অনির্বাণ নিজেকে সামলে নিয়ে বলল, ওসব বড়দের ব্যাপার মামনি, ওসব তুমি বুঝবে না। যাও যাও যাও, শুয়ে পড়ো। তিতির চলে যাওয়ার পর অনির্বাণ আবার সোফায় ধপ করে বসে পড়ল। কুশনের আড়াল থেকে ওল্ড মঙ্কের বোতলটা বের করে টেবিলের ওপর রাখল। পকেট থেকে ছোট্ট শিশিটা বের করে আলোর সামনে ধরল।
ডিজিক্সিন। শিশিটা টেবিলের উপর রাখতেই রান্নাঘর থেকে সুদীপা বেরিয়ে এলো। হাতে ধোঁয়া ওঠা দুটো প্লেট। টেবিলে প্লেট দুটো রেখে সুদীপা শাড়ির আঁচলটা কোমরে ভালো করে গুঁজে নিল। অনির্বাণের দিকে না তাকিয়েই বলল, খেয়ে নাও, অনেক রাত হলো। অনির্বাণ বোতলের ছিপিটা খুলতে খুলতে বলল, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। রোজ রোজ না খেয়ে শরীরটা নষ্ট করছো অনির্বাণ। কি চাও বলো তো? আজ সকালেও তো ঠিকঠাক কথা বলে বেরোলে, রাতে ফিরেই আবার মুখ ভার। কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না সুদীপা? না না, জানি না, আর জানতেও চাই না। আমি শুধু জানি এইভাবে আর সংসার করা যায় না। তিতির সব দেখছে, ওর ওপরে কি এফেক্ট পড়ছে একবার ভেবেছো? অনির্বাণ গ্লাসটা তুলে এক চুমুক দিল। ঝাঁঝালো তরলটা গলা দিয়ে নামতেই শরীরটা একটু গরম হলো। সে শান্ত চোখে সুদীপার দিকে তাকালো। তিতিরের কথা আমিও ভাবি সুদীপা, খুব ভাবি, প্রতিনিয়ত ভাবি। তাই তো আজ সব ঝামেলা মিটিয়ে ফেলতে চাই। মানে কি মেটাতে চাও? বসো। অনির্বাণ উল্টো দিকের সোফাটা দেখিয়ে দিল। আজ আর ঝগড়া নয়, আজ শুধু কথা হবে আর একটু সেলিব্রেশন। সুদীপা একটু অবাক হলো। কিসের সেলিব্রেশন? কেন? আমাদের এই 7 বছরের সম্পর্কের। বসো না, তোমার জন্য ঢালছি। সুদীপা দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে এসে বসল। তুমি জানো অনির্বাণ, আমি এখন আর ড্রিঙ্ক করি না। আজ করো না প্লিজ, আমার অনুরোধ। শীতের রাতে ওল্ড মঙ্ক আমাদের পুরনো ফেভারিট, না করো না। অনির্বাণের গলায় এমন কিছু একটা ছিল যা সুদীপাকে আর না বলতে দিল না। সে ক্লান্তভাবে বসে পড়ল। অনির্বাণ দ্বিতীয় গ্লাসটা টেনে নিল। আর চোখে একবার কিচেনের দরজার দিকে দেখে নিল। তিতির আবার আসছে না তো? না, সব চুপচাপ। অনির্বাণ খুব সন্তর্পণে পকেট থেকে শিশিটা বের করার জন্য প্রস্তুত হলো। তার আগে সুদীপাকে একটু অন্যমনস্ক করা দরকার। সে বলল, ভালো কথা। আচ্ছা, রজত ফোন করেছিল। রজত হঠাৎ? এমনি খোঁজ খবর নিচ্ছিল আর কি, জিজ্ঞেস করছিল আমরা কেমন আছি, তিতির কেমন আছে, এইসব। আমি বললাম খুব ভালো আছি, চমৎকার আছি। সুদীপা অনির্বাণের চোখের দিকে তাকালো। সেখানে কি ব্যঙ্গের ছটা, নাকি শুধুই ক্লান্তি? অনির্বাণ ততক্ষণে দ্বিতীয় গ্লাসে রাম ঢেলে ফেলেছে। এবার শুধু মিশিয়ে দেওয়ার পালা। অনির্বাণ খুব সাবধানে আর চোখে সুদীপার দিকে তাকালো। সুদীপা তখনও সোফায় মাথা এলিয়ে চোখ বুজে বসে আছে, ক্লান্তির ছাপ তার সারা মুখে। এই সুযোগ। অনির্বাণ নিজের শরীরটা একটু আড়াল করে শিশির মুখটা খুলল। তরল বিষের কয়েক ফোঁটা টুক করে পড়ে গেল দ্বিতীয় গ্লাসটায়। ওল্ড মঙ্কের কালচে খয়েরি রঙের সাথে মিশে মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল সেটা। শিশিটা আবার পকেটে চালান করে অনির্বাণ দ্রুত হাতে জলের বোতলটা তুলে নিল। গ্লাসে জল মেশাতে মেশাতে সে গলাটা একটু ঝেড়ে নিল। সুদীপা, জল কতটা দেবো বলো তো? হাফ? সুদীপা চোখ না খুলেই বলল, অল্প দিও, বেশি লোভ হলে বিস্বাদ লাগে। অনির্বাণ গ্লাসটা আলতো করে নেড়ে নিল যাতে বিষটা ভালো করে মিশে যায়। তারপর উঠে গিয়ে সুদীপার দিকে গ্লাসটা বাড়িয়ে ধরল। না ধরো। সুদীপা চোখ খুলে সোজা হয়ে বসল। হাত বাড়িয়ে গ্লাসটা নেওয়ার সময় তার আঙুলগুলো অনির্বাণের আঙুল স্পর্শ করল। অনির্বাণ আচমকা হাতটা সরিয়ে নিল, যেন আগুনের ছ্যাঁকা লাগলো। সুদীপা সেটা লক্ষ্য করলো কিনা বোঝা গেল না। সে গ্লাসটা নাকের কাছে নিয়ে একটু ঘ্রাণ নিল। ভ্যানিলা চকোলেটের সেই পরিচিত মিষ্টি গন্ধ। চিয়ার্স। চিয়ার্স। সুদীপা ম্লান হাসল, তারপর গ্লাসে চুমুক দিল।
অনির্বাণ নিজের গ্লাসে চুমুক দিলেও তার সমস্ত মনোযোগ আটকে ছিল সুদীপার গলার দিকে। তরলটা সুদীপার গলা দিয়ে নামছে, বিষটা শরীরে প্রবেশ করছে। দৃশ্যটা দেখে অনির্বাণের বুকের ভেতরটা অদ্ভুত এক জয়ে উল্লসিত হয়ে ওঠার কথা ছিল, কিন্তু হলো না। পরিবর্তে এক অজানা অস্বস্তি দলা পাকিয়ে উঠল পেটের ভেতর। এক চুমুক খেয়ে সুদীপা গ্লাসটা নামিয়ে রাখলো টিপয়ের ওপর। বেশ করা হয়েছে আজ, অনেকটা সেই পুরোনো দিনের মতো। অনির্বাণ সোফায় গা এলিয়ে দিয়ে বলল, পুরনো দিন তো আর ফিরবে না সুদীপা, তবে আজ রাতটা অন্তত মনে রাখার মতোই হোক। জানো আনি, আজ কৌশিকদার সঙ্গে দেখা হয়েছিল। অনির্বাণের হাতের গ্লাসটা কেঁপে উঠল। এত বড় স্পর্ধা! অনির্বাণের মুখের ওপর নামটা উচ্চারণ করলো সে। সে নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করল। আচ্ছা, তাই নাকি? তা কি বললো তোমার কৌশিকদা? কৌশিকদা বলছিল সুদীপা একটু থামল, যেন শব্দ খুঁজছে। ও বলছিল জীবনটা খুব ছোট, আমরা অকারণে ইগো আর সন্দেহ নিয়ে সময় নষ্ট করি। আমারও ইদানিং তাই মনে হচ্ছে। এই যে রোজ আমাদের ঝগড়া হয়, তিতির ভয় পায়, এগুলোর কি খুব দরকার আছে? অনির্বাণ মনে মনে হাসল। এখন আর এসব ফিলোসফি ঝেড়ে লাভ নেই সুদীপা, সময় শেষ। সে মুখে বলল, ঠিকই বলেছে, জীবনটা সত্যি খুব ছোট গো। কখন যে কার সময় ফুরিয়ে যায় কেউ জানে না। সুদীপা আবার গ্লাসটা তুলে নিল। এবার বেশ বড় একটা চুমুক দিল। অনির্বাণ লক্ষ্য করল সুদীপার কপালের পাশে বিন্দু বিন্দু ঘাম জমছে। ঘরের তাপমাত্রা যথেষ্ট কম, তবুও ঘাম। বিষ কি কাজ করা শুরু করে দিয়েছে? গরম লাগছে? অনির্বাণ নিস্পৃহ গলায় জানতে চাইল। সুদীপা শালের খোঁট দিয়ে কপালটা মুছল। হঠাৎ কেমন একটা গরম ভাব লাগছে, বোধহয় রামচা পেটে পড়তেই। হতে পারে, ওল্ড মং তো, শরীর গরম করাই তো এর কাজ। সুদীপা গ্লাসটা প্রায় শেষ করে এনেছে। অনির্বাণ অপেক্ষা করছে, প্রতীক্ষা চূড়ান্ত মুহূর্তের। সুদীপা হঠাৎ বলল, শোনো, একটা কথা বলবো, রাগ করবে না তো? না না, বলো। আমি জানি তুমি আমাকে সন্দেহ করো, কৌশিকদার সঙ্গে আমাকে জড়িয়ে যা ভাবছো সেটা ভুল। আমি তোমাকে সারপ্রাইজ দেব ভেবেছিলাম, কিন্তু পরিস্থিতি এমন হলো যে। অনির্বাণ হাত তুলে তাকে থামিয়ে দিল। ও প্লিজ সুদীপা, আজ আর কোনো এক্সপ্লেনেশন দিও না। আজ শুধু আমরা, কোনো তৃতীয় ব্যক্তি নেই। তুমি বরং বাকিটুকু শেষ করো। সুদীপা অনির্বাণের চোখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে কি ছিল? অভিমান নাকি অনুনয়? অনির্বাণ চোখ সরিয়ে নিল। সে আর দুর্বল হতে চায় না। সুদীপা দীর্ঘশ্বাস ফেলে গ্লাসের বাকিটুকু একেবারে গলায় ঢেলে দিল। তারপর গ্লাসটা টেবিলে রেখে বলল, খেয়ে নিলাম।
খুশি? খুব। অনির্বাণ উঠে দাঁড়ালো। যাও এবার শুয়ে পড়ো, আমার একটু কাজ আছে ল্যাপটপে, আমি পরে আসছি। সুদীপা উঠতে গিয়ে একটু টলল, হাত দিয়ে সোফার হাতলটা খামচে ধরল। অনি, আমার মাথাটা না কেমন ঘুরছে। অনি, আমাকে একটু ধরবে প্লিজ? অনির্বাণ নড়ল না। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সুদীপা টলতে টলতে উঠে দাঁড়াচ্ছে। আরে ও কিচ্ছু না, বেশি হয়ে গেছে হয়তো। যাও যাও যাও, গিয়ে শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে দেখবে। সুদীপা দেওয়াল ধরে ধরে ধীর পায়ে বেডরুমের দিকে এগিয়ে গেল। যাওয়ার আগে একবার পিছু ফিরে তাকালো। সেই চাউনিতে একটা প্রশ্ন ছিল, যা অনির্বাণ বুঝতে চাইল না। বেডরুমের দরজাটা ভেজিয়ে দেওয়ার শব্দ হলো। অনির্বাণ ড্রয়িং রুমে একা, নিঝুম নিস্তব্ধতা, শুধু দেওয়াল ঘড়ির টিক টিক শব্দ। সে টিপায়ের ওপর থেকে সুদীপার ইঁটো গ্লাসটা তুলে নিল, বেসিনে গিয়ে ভালো করে ধুয়ে ফেলল। কোনো প্রমাণ রাখা যাবে না। শিশিটা আগেই কোমরের জলে ধুয়ে ফ্লাশ করে দিয়েছে। মিনিট 10 কেটেছে। অনির্বাণ বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালো। ধোঁয়া ছাড়তে ছাড়তে আকাশের দিকে তাকালো। সব শেষ, আর কোনো যন্ত্রণা নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু বুকটা এত ভারী লাগছে কেন? হঠাৎ বেডরুম থেকে একটা গোঙানির শব্দ ভেসে এলো, খুব অস্পষ্ট, চাপা। তারপর কোনো কিছু পড়ার আওয়াজ, ধপ করে। অনির্বাণ চমকে উঠল না, সে জানতো এটা আসবে। সে হাতের সিগারেটটা ফেলে দিয়ে জুতো দিয়ে পিষে নিভিয়ে দিল। তারপর খুব ধীর পায়ে অভিনয়ের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বেডরুমের দিকে এগিয়ে গেল। দরজা ঠেলতেই দৃশ্যটা চোখে পড়ল। খাটের ঠিক নিচেই কার্পেটের ওপর কুঁকড়ে শুয়ে আছে সুদীপা। তার শরীরটা ধনুকের মতন বেঁকে গেছে, দুহাত দিয়ে বুকের বাঁদিকটা সজোরে খামচে ধরে আছে। মুখটা যন্ত্রণায় কেমন যেন নীলচে দেখাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ফেটে পড়েছে। অনির্বাণ এক মুহূর্ত দরজায় দাঁড়িয়ে দৃশ্যটা দেখল। বুকের ভেতরটা ধক করে উঠল তার। এটা কি ভয় নাকি অনুশোচনা? না, এসব ভাবার সময় নয় এখন। এখন তাকে নিখুঁত অভিনয়টা করতে হবে। সে ছুটে গিয়ে সুদীপার পাশে হাঁটু গেড়ে বসল। সুদীপা, সুদীপা, সুদীপা চোখ খোলো। সুদীপা, কষ্ট হচ্ছে? কি হলো? অনির্বাণের গলায় কৃত্রিম আতঙ্ক, কিন্তু হাত দুটো স্থির। সে সুদীপার কাঁধ ধরে ঝাঁকুনি দিল। সুদীপা খুব কষ্ট করে চোখ খোলার চেষ্টা করল। চোখের মণি দুটো উল্টে যাচ্ছে, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, যেন কিছু বলার আপ্রাণ চেষ্টা করছে। অনির্বাণ কানটা মুখের কাছে নিয়ে গেল। গোঙানির মতন শব্দটা বেরিয়ে এলো সুদীপার গলা দিয়ে। নিঃশ্বাসের সঙ্গে একটা অদ্ভুত সাঁই সাঁই শব্দ হচ্ছে। তুমি চিন্তা করো না, আমি ডাক্তার ডাকছি, তারাও কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হতে দেবো না সুদীপা, আমি ডাক্তার ডাকছি, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। তুমি চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, জল খাও, জল খাও সুদীপা, জল খাও, নয় না, জল খাও। অনির্বাণ পকেট থেকে ফোন বের করল। হাতটা ইচ্ছা করেই একটু কাঁপালো সে, যাতে নিজের কাছে নিজের অভিনয়টা বিশ্বাসযোগ্য মনে হয়।
এমার্জেন্সিতে কল করার ফাঁকে সে আর চোখে দেখল সুদীপার ছটপটানিটা ক্রমশ বাড়ছে। ডিজিক্সিন তার কাজ করছে, হৃৎপিণ্ডের ছন্দ এলোমেলো হয়ে গেছে, রক্ত পাম্প করতে পারছে না। হঠাৎ দরজার কাছে একটা ভয়ার্ত চিৎকার শোনা গেল। অনির্বাণ চমকে ফিরে তাকালো। তিতির দাঁড়িয়ে আছে, ঘুমন্ত চোখে আতঙ্ক। মায়ের ওই অবস্থা দেখে মেয়েটা থরথর করে কাঁপছে। অনির্বাণ বুঝতে পারল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তিতিরকে এই দৃশ্য দেখানো যাবে না। মামনি, তুমি ঘরে যাও, তুমি এক্ষুনি ঘরে যাও, এখানে কিচ্ছু নেই, যাও ঘরে যাও তুমি। অনির্বাণ চিৎকার করে উঠল। গলার স্বরে এমন একটা ধমক ছিল যে তিতির ভয়ে পিছিয়ে গেল, কিন্তু নড়ল না। সে হাউ হাউ করে কেঁদে উঠল। মায়ের কি হয়েছে বাবা? কি হয়েছে মায়ের? মা কেন কথা বলছে না বাবা? মা কেন কথা বলছে না? সুদীপার হাতটা হঠাৎ কার্পেটের ওপরে আছড়ে পড়ল। শরীরটা শেষবারের মতন একটা বড় ঝাঁকুনি দিয়ে স্থির হয়ে গেল। চোখ দুটো আধবোজা, দৃষ্টিটা শূন্যে স্থির। অনির্বাণ ফোনটা কানে ধরেই সুদীপার নাড়িতে হাত রাখল। কোনো স্পন্দন নেই, সব শান্ত। ফোনের ওপাশে তখন অপারেটর হ্যালো হ্যালো করে যাচ্ছে। অনির্বাণ ফোনটা স্পিকার মোডে দিয়ে চিৎকার করে উঠল। হ্যালো, হ্যালো অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, আমার স্ত্রীর হার্ট অ্যাটাক হয়েছে মনে হয়, প্লিজ প্লিজ তাড়াতাড়ি আসুন প্লিজ। তার পরের 1 ঘন্টা যেন ঝড়ের গতিতে কাটল। পাড়ার ডাক্তারবাবু এসেছিলেন, কিন্তু তিনি এসেই মাথা নেড়ে দিলেন। ডেথ সার্টিফিকেট লেখার সময় তিনি বিড়বিড় করে বলেছিলেন, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট, ফ্যামিলি হিস্ট্রি ছিল বললেন। আসলে এই বয়সে স্ট্রেস আর টেনশন বড়ই আনফর্চুনেট। অনির্বাণ তখন সুদীপার পায়ের কাছে বসে আছে, তার চোখ দিয়ে জল পড়ছে। এই জল কি মিথ্যে? হয়তো না। 7 বছরের সঙ্গীত ছিল, ভালোবাসাও ছিল এক সময়। মানুষটাকে মেরে ফেলার পরে একটা অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করছে। কিন্তু পর মুহূর্তেই কৌশিকের মুখটা মনে পড়তেই তার চোয়াল শক্ত হয়ে গেল। না, সে ঠিক করেছে, বিশ্বাসঘাতকতার শাস্তি এটাই। তিতিরকে পাশের ফ্ল্যাটের বৌদি জোর করে নিয়ে গেছেন। মেয়েটা যাওয়ার সময় মায়ের দিকে তাকিয়ে যে আর্তনাদটা করেছিল, সেটা অনির্বাণের কানে এখনো বাজছে। বাবা, মা কখন উঠবে বাবা? মা কেন কথা বলছে না? ও বাবা, বলো না বাবা, মা কেন কথা বলছে না? অনির্বাণ উত্তর দিতে পারেনি। রাত 3টে নাগাদ বাড়িটা একটু শান্ত হলো। পুলিশ এসেছিল নিয়ম মাফিক এনকোয়ারির জন্য। অনির্বাণের বিধ্বস্ত চেহারা, ডাক্তারবাবুর সার্টিফিকেটের পর তাদের আর কোনো সন্দেহ থাকেনি। বডি মর্গে পাঠানো হয়েছে, কাল পোস্টমর্টেম হবে। অনির্বাণ জানে রিপোর্টে কিছু আসবে না, হার্ট ফেলিওর, স্বাভাবিক মৃত্যু। ড্রয়িং রুমে একা বসে আছে অনির্বাণ। সেন্টার টেবিলে সেই ওল্ড মঙ্কের বোতলটা এখনো রাখা।
ওটা সরিয়ে ফেলতে হবে, প্রমাণ লোপাট করতে হবে। সে বোতলটা তুলে নিয়ে রান্নাঘরের দিকে গেল। সিঙ্কে বাকি মদটুকু ঢেলে দেওয়ার সময় তার মনে হলো সুদীপার শেষ কথাটা। জীবনটা খুব ছোট। সত্যি ছোট করে দিল সে সুদীপার জীবনটা। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। এত রাতে কে? অনির্বাণ চমকে উঠল। পুলিশ কি আবার এলো, নাকি অন্য কেউ? সে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। বুকটা ধপধপ করছে। দরজা খুলতেই দেখল বাইরে কেউ নেই, শুধু দরজার নিচে একটা খাম পড়ে আছে, সাদা খাম, উপরে নাম লেখা সুদীপা। অনির্বাণ নিচু হয়ে খামটা তুলে নিল। এটা কখন এলো? কে দিয়ে গেল? খামটা বেশ ভারী। সে দরজা বন্ধ করে ড্রয়িং রুমে এসে খামটা ছেড়ল। ভেতর থেকে বেরিয়ে এলো একগুচ্ছ কাগজ আর একটা পেন ড্রাইভ। কাগজগুলো উল্টে দেখতেই অনির্বাণের চোখ কপালে উঠল। এগুলো তো হাসপাতালের রিপোর্ট, সুদীপার নাম লেখা। তারিখগুলো গত 1 মাসের। রিপোর্টের নিচে বড় বড় হরফে লেখা অ্যাডভান্স স্টেজ কার্সিনোমা, অর্থাৎ ক্যান্সার। অনির্বাণের হাত থেকে কাগজগুলো খসে পড়ে গেল। ক্যান্সার? সুদীপার? কই, ও তো একবারও বলেনি। কাগজের ফাঁক থেকে একটা হাতে লেখা চিঠি বেরিয়ে এলো, সুদীপার হাতের লেখা। অনির্বাণ কাঁপা কাঁপা হাতে চিঠিটা তুলে দেখল। চিঠিটার ভাঁজ খুলতেই একটা শুকনো গোলাপের পাপড়ি খসে পড়ল। অনির্বাণের মনে পড়ল গত বিবাহ বার্ষিকীতে সে সুদীপাকে একটা গোলাপ দিয়েছিল। সুদীপা সেটা যত্ন করে ডায়েরির ভাঁজে রেখে দিয়েছিল। অনির্বাণের হাতটা এবার থরথর করে কাঁপতে শুরু করল। সে সোফায় বসে পড়ল। পায়ের জোর যেন কমে আসছে। চিঠির হাতের লেখাটা সুদীপার, কিন্তু বড্ড আগোছালো। অনেক জায়গায় কালির দাগ লেপটে গেছে। হয়তো লেখার সময় চোখের জল পড়ছিল। অনি, জানি না এই চিঠিটা তুমি কবে পাবে। হয়তো তখন আমি আর তোমার সামনে থাকবো না, বা থাকলেও হাসপাতালের কোনো বেডে শুয়ে থাকবো। গত 2 মাস ধরে তোমার চোখের দিকে তাকাতে আমার ভয় করে। যে চোখে একসময় শুধুই ভালোবাসা দেখতাম, সেখানে এখন শুধু ঘৃণা আর অবিশ্বাস। আমি জানি তুমি ভাবো আমি কৌশিকদার সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়েছি। তোমার দোষ নেই, পরিস্থিতিটাই এমন হয়ে গেছে। কিন্তু কিন্তু বিশ্বাস করো অনি, সত্যিটা খুব নিষ্ঠুর। মাস 2 আগে পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে আমি কৌশিকদের চেম্বারে গিয়েছিলাম। কৌশিকদা এখন টাটা মেডিকেল সেন্টারের সিনিয়র অনকোলজিস্ট। সেটা হয়তো তুমি জানো না। টেস্টের রিপোর্টগুলো যখন এলো, আমার আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল। স্টেজ 3 স্টোমাক ক্যান্সার। ডাক্তাররা সময় খুব কম দিয়েছে। আমি তোমাকে বলতে পারিনি, তুমি বড্ড ইমোশনাল অনি। তিতিরের মুখটা দেখে
আর তোমার ভেঙে পড়া মুখটা কল্পনা করে আমার গলা দিয়ে আওয়াজ বের হয়নি। ভেবেছিলাম কেমোথেরাপি শুরু করে একটু সুস্থ হয়ে তোমাকে জানাবো। কৌশিকদাই আমাকে সাহস জোগাচ্ছিল। ও বলছিল এখন অনেক আধুনিক চিকিৎসা আছে, আমি ভালো হয়ে যাব। সেদিন পার্ক স্ট্রিটের ক্যাফেতে বসে ও যখন আমাকে কেমোর সাইড এফেক্টগুলো বোঝাচ্ছিল, ভয়ে আমার কান্না পাচ্ছিল। ও বন্ধু হিসেবে আমার হাত ধরে ভরসা দিচ্ছিল যে সব ঠিক হয়ে যাবে, তুই ভেঙে পড়িস না। তুমি হয়তো সে থেকেই ভুল বুঝেছ। আমি তোমার টকাই মানি। আমি শুধু চেয়েছিলাম কয়েকটা দিন তোমার আর তিতিরের সঙ্গে স্বাভাবিকভাবে বাঁচতে। চেয়েছিলাম তিতিরের জন্য কিছু টাকা জমিয়ে যেতে, তাই নিজের গয়নাগুলো বিক্রি করার ব্যবস্থা করেছিলাম। পাছে আমার চিকিৎসার খরচে তোমার জমানো টাকা শেষ হয়ে যায়, তিতিরের ভবিষ্যৎ নষ্ট হয়, সেই ভয়ে আমি তোমাকে কিচ্ছুটি জানতে দিইনি। আজ রাতে তুমি যখন হোল্ডমার্ক অফার করলে, আমার মনে হলো ঈশ্বর হয়তো আমার প্রার্থনা শুনছেন। তুমি আমাকে ক্ষমা করেছ, আবার আবার সেই আগের মতো ভালোবাসছ। এই বিশ্বাসটুকু নিয়ে আমি সারা পেলাম। যদি মরেও যাই, এই শান্তিটা নিয়ে যেতে চাইছি। আমার মনে আমাকে ভুল বোঝেনি। তিতিরকে দেখো, ওকে বললো মা ওকে খুব ভালোবাসত, খুব। তোমার শুধু বা চিঠিটা হাত থেকে খসে মেঝেতে পড়ে গেল। অনির্বাণের মনে হলো ঘরের চারপাশের দেওয়ালগুলো যেন তার দিকে ধেয়ে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে এক অমানসিক যন্ত্রণায়। সে কি করল? সে কি করল? যে মানুষটা নিজের মারণ রোগের যন্ত্রণা লুকিয়ে হাসি মুখে সংসার করছিল, তাকেই সে নিজের হাতে বিষ দিয়ে মারল। সুদীপা তো এমনিতেই চলে যেত, আর কটা দিন হয়তো থাকতো, কিন্তু সেই কটা দিন সে অনির্বাণের ভালোবাসা চেয়েছিল, আর অনির্বাণ তাকে দিল মৃত্যু, তাও ছলনা করে। না না, এসব হতে পারে না, এসব মিথ্যে, এসব মিথ্যে, এসব হতে পারে না, এসব হতে পারে না, এটা মিথ্যে, এটা মিথ্যে, আমি কি দেখলাম, এটা মিথ্যে। অনির্বাণ চিৎকার করে উঠল। তার গলার স্বর শুনে মনে হলো কোনো আহত পশুর আর্তনাদ। সে দুহাতে নিজের চুল খামচে ধরল। চোখের সামনে ভেসে উঠল কিছুক্ষণ আগের দৃশ্যটা। সুদীপা হাসি মুখে বিষ মেশানো গ্লাসটা হাতে নিচ্ছে, অনির্বাণের দিকে তাকিয়ে বলছে, জীবনটা খুব ছোট। সুদীপা জানত জীবন ছোট, কারণ তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। আর অনির্বাণ ভাবল সেটা তার পরকীয়ার স্বীকারোক্তি। টেবিলের উপর রাখা ল্যাপটপটা অনির্বাণ সজোরে আছড়ে ফেলল মেঝেতে। ঝনঝন করে ভেঙে গেল সেটা, কিন্তু তাতেও তার ভেতরের আগুন শান্ত হলো না। সে ছুটে গেল রান্নাঘরে। সিঙ্কে তখনও ওল্ড মঙ্কের গন্ধ।
সে পাগলের মতন কল খুলে জল ঢালতে লাগলো চোখে মুখে, যেন এই জলের ঝাপটায় তার পাপ ধুয়ে যাবে। কিন্তু পাপ যে রক্তের সঙ্গে মিশে গেছে। হঠাৎ তার মনে পড়ল কৌশিকের কথা। সে পকেট থেকে ফোন বের করল, হাত কাঁপছে, চোখের জলে স্ক্রিন ঝাপসা। সে কৌশিকের নম্বরটা খুঁজে বের করে ডায়াল করল। দুবার রিং হতেই ওপাশ থেকে ভারী গলায় উত্তর এলো। কৌশিক, কৌশিক, সুদীপা নেই কৌশিক। অনির্বাণের গলা দিয়ে শুধু গোঙানি বেরোলো। ওপাশ থেকে কিছুক্ষণ কোনো শব্দ নেই। তারপর একটা দীর্ঘশ্বাস। আমি জানতাম মনি ও রেসপন্ড করছিল না ঠিক ওয়েতে, কিন্তু এত তাড়াতাড়ি যে আসলে ওর উইল পাওয়ারটা খুব স্ট্রং ছিল, শুধু তোদের জন্য। ও আমাকে বলেছিল, কৌশিকটা, আমি অনির কাছে কোনোদিন দুর্বল হতে চাই না। তুই কি জানতিস অনি কতটা যন্ত্রণা সহ্য করেছিল? অনির্বাণ কোনো উত্তর দিতে পারল না। ফোনটা হাত থেকে পড়ে গেল। ঘরটা বড্ড নিস্তব্ধ। পাশের ঘর থেকে তিতির আর কখনো মা বলে ডেকে উঠবে না। সুদীপা আর কোনোদিনও জলখাবার বানাতে বানাতে গুনগুন করবে না। অনির্বাণ জিততে চেয়েছিল। সে ভেবেছিল সে শাস্তি দিচ্ছে, কিন্তু এখন সে বুঝতে পারছে সে নিজেকেই এক অনন্ত নরকে ঠেলে দিয়েছে। বাইরে ভোর হচ্ছে। জানালার কাঁচ দিয়ে ভোরের ফিকে আলো এসে পড়ছে সুদীপার ওই চিঠির ওপর। অনির্বাণ মেঝেতে বসে সেই চিঠির দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে আর জল পড়ছে না। জল শুকিয়ে গেছে। এখন শুধু পাথর হয়ে বসে থাকা। সে উঠে দাঁড়ালো। টলতে টলতে গিয়ে দাঁড়ালো তিতিরের ঘরের দরজায়। মেয়েটা অঘোরে ঘুমোচ্ছে। বালিশের পাশে মায়ের একটা ছবি আঁকড়ে ধরে বসে আছে। অনির্বাণ দরজায় চৌখাটে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলল, মারে, আমাকে ক্ষমা করে দিস মা। তোর মাকে আমি কেড়ে নিয়েছি। আমি, তোর বাবা কেড়ে নিয়েছে তোর মাকে। তোর বাবা সারা জীবনের জন্য তোর মাকে কেড়ে নিয়েছে তোর থেকে মা। আমি কি করলাম হে ভগবান, আমি কি করলাম? আমাকে ক্ষমা করিস না, আমাকে ক্ষমা করিস। সে ড্রয়িং রুমে ফিরে এলো। ওল্ড মঙ্কের খালি বোতলটা তখনও টেবিলের নিচে গড়াচ্ছে। অনির্বাণ বোতলটা তুলে নিল। কাঁচের বোতলে নিজের প্রতিবিম্বটা দেখল। একটা খুনি, একটা কাপুরুষ। হঠাৎ অনির্বাণের দৃষ্টি গেল সেন্টার টেবিলের কোনায়। সেখানে সুদীপার পার্সটা পড়ে আছে। সে পার্সটা খুলল। ভেতরে একটা ভাঁজ করা কাগজ। তিতিরের নামে একটা ফিক্সড ডিপোজিটের কাগজ। নমিনি অনির্বাণ রায়। তারিখটা গতকালকের। মানে মৃত্যুর ঠিক আগের দিনও সুদীপা তাদের ভবিষ্যতের কথাই ভেবেছে, আর অনির্বাণ ভেবেছে প্রতিশোধের কথা। অনির্বাণ ডুকরে কেঁদে উঠল। সুদীপা, সুদীপা তুমি ফিরে এসো। সুদীপা, সুদীপা একবার ফিরে এসো। আমি কথা দিচ্ছি, আমি সব ঠিক করে দেবো সুদীপা। আমি আর সন্দেহ করবো না। সুদীপা, সুদীপা ফিরে এসো। সুদীপা, সুদীপা ফিরে এসো আমার কাছে। সুদীপা, সুদীপা। কিন্তু শূন্য ঘরে সেই হাহাকার শুধু প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। কেউ উত্তর দিল না। শীতের ভোরের বাতাস তখন জানালা দিয়ে ঢুকে অনির্বাণের মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত নামিয়ে দিচ্ছে। এ শীত প্রকৃতির নয়,
এ শীত বিবেকের। অনির্বাণের চোখ মেঝের ওপর পড়ে থাকা সেই ছোট্ট ধাতব পেন ড্রাইভটার দিকে গেল। কাগজের স্তূপের আড়ালে ওটা তখন ঢাকা পড়েছিল। সুদীপা শুধু রিপোর্ট বা চিঠি দিয়ে যায়নি, কিছু একটা দেখাতেও চেয়েছিল, কিন্তু দেখবে কি করে? ল্যাপটপটা তো একটু আগেই সে নিজের হাতে চূর্ণ বিচূর্ণ করেছে, স্ক্রিনটা ফেটে চৌচির। পাগলের মতন অনির্বাণ পেন ড্রাইভটা মুঠোয় চেপে ধরল। ড্রয়িং রুমের দেয়ালে ঝোলানো বড় স্মার্ট টিভিটার কথা মনে পড়ল তার। কাঁপা হাতে সে পেন ড্রাইভটা টিভির ইউএসবি পোর্টে গুঁজে দিল। রিমোট খুঁজে প্লে করতেই ফোল্ডারটা ভেসে উঠল। একটাই ভিডিও ফাইল। ফাইলের নাম আমার পৃথিবী। ভিডিওটা প্লে হতেই স্ক্রিনে সুদীপার মুখ ভেসে উঠল। খুব ক্লোজ শট, সম্ভবত মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় তোলা। ব্যাকগ্রাউন্ডে তাদের এই বেডরুমটাই দেখা যাচ্ছে। সুদীপার পরনে সেই নীল শাড়িটা, যেটা পরেছে শেষবার অনির্বাণের সাথে রেস্তোরাঁয় গিয়েছিল। চোখের নিচে কালির দাগ স্পষ্ট, কিন্তু ঠোঁটে সেই চেনা স্নিগ্ধ হাসি। ভিডিওতে সুদীপা কথা বলতে শুরু করলো। অনি, জানি না এই ভিডিওটা যখন তুমি দেখবে তখন আমি কোথায় থাকবো, তবে খুব ইচ্ছে করছিল সামনাসামনি কথাগুলো বলতে, কিন্তু গত কয়েকদিন ধরে তুমি এত রেগে থাকো, আমার খুব ভয় করে। মনে হয় এই বুঝি তুমি আমাকে ভুল বুঝে দূরে সরে গেলে। ভিডিওর সুদীপা একটু থামল, কাশির দমক সামলে নিয়ে জল খেলো একটু। ডাক্তার বলেছে হাতে সময় কম। আমি আমি কেমো নিতে চাইনি অনি। কেমো নিলে চুল পড়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে। আমি চাইনি আমার অনি আমাকে ওই বিভৎস রূপে মনে রাখুক। আমি চেয়েছিলাম শেষ কটা দিন তোমার বুকে মাথা রেখে তোমার ওই ওল্ড মঙ্কের ক্লাসের টুনটান শব্দ শুনে কাটিয়ে দিতে, কিন্তু ভাগ্য দেখো, আমার অসুস্থতা রাখে তুমি পরকীয়া ভাবলে। আমি তোমাকে দোষ দিই না গো, আমার কপাল হয়তো খারাপ। অনির্বাণ টিভির সামনে হাঁটু গেড়ে বসে আছে। স্ক্রিনের সুদীপার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে, যেন ছুঁতে চাইছে। ভিডিওতে সুদীপার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে চোখ মুছে হাসার চেষ্টা করল। আমি কাঁদছি না গো, কাঁদছি না। শোনো, তিতিরের জন্য একটা ভিডিও আলাদা করে বানিয়েছি, ওটাও বড় হলে দেখিও। আর তোমার জন্য আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। এই যে রাগ, সন্দেহ, এসব তো ভালোবাসার উল্টো পিঠ। আমি চলে গেলে তুমি নিজেকে দোষ দিও না, ভেবো না যে তুমি আমাকে ভুল বুঝে কষ্ট দিয়েছ। আমি জানি অনি, আমার অনি বিশ্বের সেরা স্বামী, সেরা বাবা। না না,
এসব বলো না, এসব বলো না। আমি সেরা নই, আমি খুনি। আমি তোমায় মেরেছি সুদীপা, আমি খুনি, আমি সেরা নই, আমি সেরা নই। অনির্বাণ চিৎকার করে উঠল, কিন্তু টিভির সুদীপা তা শুনতে পেল না। সে তখন বলে চলেছে, ভালো থেকো, তিতিরকে মানুষের মতো মানুষ করো। আর হ্যাঁ, মাঝে মাঝে শীতের রাতে ওল্ড মঙ্ক খেও। তখন মনে করো আমি পাশেই বসে আছি, তোমার ক্লাসে চুমুক দিচ্ছি। লাভ ইউ অনি, খুব ভালোবাসি, খুব ভালোবাসি গো, খুব ভালোবাসি। স্ক্রিনটা কালো হয়ে গেল, ভিডিও শেষ। অনির্বাণ পাথরের মতন বসে রইল। টিভির কালো স্ক্রিনে এখন তার নিজের ছায়াটা দেখা যাচ্ছে, একটা অস্পষ্ট অন্ধকার অবয়ব। বাইরে তখন সকালের রোদ ফুটেছে, পাখির ডাক শোনা যাচ্ছে। পৃথিবীটা কত স্বাভাবিক, অথচ এই চার দেয়ালের ভেতরে অনির্বাণের পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে। সে উঠে দাঁড়ালো, শরীরটা টলছে। সে ডাইনিং টেবিলের দিকে গেল। কাল রাতে সেই অভিশপ্ত ওল্ড মঙ্কের বোতলটা তখনও সেখানে রাখা, আধ খাওয়া বিষাক্ত মদের বোতল। অনির্বাণ বোতলটার দিকে তাকিয়ে বিড়বিড় করল, আমি তোমায় মুক্তি দিলাম সুদীপা, হ্যাঁ? নাকি তুমি আমাকে আজীবনের মতো বন্দি করে দেবে? হ্যাঁ, আমি তো তোমায় মুক্তি দিইনি সুদীপা। তুমি আমাকে আজীবনের মতো বন্দি করে গেছো, আজীবনের মতো বন্দি করে গেছো। পুলিশের খাতায় কেসটা ক্লোজ। পোস্টমর্টেম রিপোর্ট এসেছে, ন্যাচারাল ডেথ ডিউ টু সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। সুদীপার ক্যান্সার ছিল, শরীর দুর্বল ছিল। সবাই সেটাকেই কারণ হিসাবে মেনে নিয়েছে। কেউ জানল না দুর্বল শরীরটাকে থামিয়ে দিয়েছে এক ফোঁটা ডিজিক্সিন। কেউ জানল না এটা হত্যা। বিকালে শ্মশান থেকে ফিরে অনির্বাণ তিতিরকে বুকে জড়িয়ে ধরল। মেয়েটা কাঁদতে কাঁদতে বাবার বুকে ঘুমিয়ে পড়েছে। অনির্বাণ জানালার বাইরে তাকালো। দূরে কোথাও একটা পার্টিতে ডিজে বাজছে। জীবন চলছে জীবনের নিয়মে। শুধু অনির্বাণ জানে তাকে এখন বেঁচে থাকতে হবে, মরলে চলবে না। তিতিরকে বড় করতে হবে, আর প্রতিদিন প্রতিটা মুহূর্ত তাকে এক পাথর চাপা কষ্টটা বয়ে বেড়াতে হবে। সুদীপার ওই শেষ হাসি, ওই কথাটা এখন তার কাছে সবচেয়ে বড় অভিশাপ। সে চাইলেও আর কোনো দিন অল্ড মগ ছোঁবে না। ওই রঙের দিকে তাকালেই তার মনে পড়বে সুদীপার নীল হয়ে যাওয়া মুখটা। অনির্বাণ মনে মনে নিজেকে 1000 বার ধিক্কার দিল, কুঁচতে থাকলো। পাপের বোঝা, পাপের বোঝা, পাপের বোঝা, এটা আমার পাপের বোঝা। নিজের হাতে নিজের ভালোবাসাকে খুন করার শাস্তি। কোনো জেলখানা আমাকে আটকে রাখতে পারতো না। কিন্তু এই বিবেকের জেলখানা থেকে আমার কোনো দিন মুক্তি নেই, কোনো দিন মুক্তি নেই। বাকি জীবনটা আমাকে এই আগুনের আছে তিলে তিলে উড়ে মরতে হবে। এভাবেই আমি মরে যাব, এভাবেই আমি শেষ হব। না, আমার মুক্তি নেই। আমি খুনি। নিজের ভালোবাসাকে নিজের হাতে খুন করেছি আমি। তিতির ঘুমের ঘোরে নড়ে উঠল। অনির্বাণ মেয়েকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু সেই জল তার ভেতরের আগুন নেভাতে পারছে না। অন্ধকার ঘরে শুধু জ্বলজ্বল করছে টিভির স্ট্যান্ড বাই লাইটটা।
যেন সুদীপার আত্মা তাকিয়ে আছে তার দিকে, এক অনন্ত অপেক্ষার শুরু। আজকের কমেন্ট বিজয়ী চৈতি কাবেরী। তার করা কমেন্ট মন দিয়ে শুনলাম, খুব ভালো লাগলো, পুরোটা শোনার অপেক্ষায় রইলাম।